হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিশা সিএসসি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে একটা গুড প্রেসি লিখতে হয়। দেখো, প্রেসি রাইটিং এখন অনেক বই বেরিয়ে গেছে, প্রতিটা বইতেই দেখবে কিছু গোল্ডেন রুলস আছে প্রেসি লেখার, কিছু ডুজ আছে, কিছু ডোন্টস আছে। তো সেই সবগুলো তোমরা বিভিন্ন বইতে পাবে, কিন্তু সবগুলো পড়বেও এই করবে ওই করবে, আমিও তোমাদের সেই সেম জিনিসই বলবো। কিন্তু তার মাঝেও একটা কথা বলি, দেখবে আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমাদের হাতে সময়টা খুব কম থাকে। তখন কিন্তু ওই প্রথমবারে পড়লাম, সেকেন্ড বারে আন্ডারলাইন করলাম, থার্ড বারে গিয়ে পয়েন্টগুলো লিখে রাখলাম, তখন করতে গেলে কিন্তু হয় না। আমি প্রেসি শেখানোর আগেই প্রথম তোমাদের যে কথাটা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমি আজকে তোমাদের যে কথাগুলো বলবো তোমরা খুব ভালো করে শুনবে। তারপর যেটা করবে সেটা হচ্ছে যে কিছু স্যাম্পল প্রেসি তোমরা রিড করবে, হ্যাঁ পড়বে, এই কথাগুলোকে মাথায় রেখে পড়বে যে কিভাবে আমি যে কথাগুলো বললাম ওই প্রেসিতে ফলো করা হচ্ছে। দেখবে অবশ্যই ফলো করা হয়েছে, কারণ এগুলোই মেন রুল, আর যে কোনো বইতেও তোমরা কিন্তু এগুলো পাবে। তো এর সঙ্গে তোমরা যেটা করবে, কিছু স্যাম্পল লেখার পরে কিন্তু লিখতে প্র্যাকটিস করতে হবে। এইগুলো মাথায় নিয়ে আর দু চারটে প্রেসি পড়ে তোমরা যদি মনে করো এক্সাম হলে চলে যাবে, তাহলে কিন্তু হবে না। তার আগে কিন্তু ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু টাইমের মধ্যে ঘড়ি দেখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একদম প্রপার, যে তুমি মোটামুটি তোমরা জানো যে এক্সাম হলে একটা প্রেসির জন্য তোমরা কতক্ষণ সময় পাও বা কতক্ষণ সময় তুমি অ্যালোটেড রাখছো। তুমি জানো যে তোমার এক্সামে কি কি লিখতে হবে, তার জন্য কতখানি সময় পাবে, এবং নিশ্চয়ই তুমি সেটা একটা অ্যারেঞ্জ করে নেবে যে এই টাইমটা আমি এটাতে দেবো, ওই টাইমটা আমি, একটা প্ল্যানিং তোমার থাকবে। সেই টাইমের মধ্যে তার থেকে আরও 5 মিনিট কমে লেখা প্র্যাকটিস করবে ঘড়ি ধরে। আর এটা যদি রেগুলার প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো, তবেই কিন্তু তোমার ফ্লো আসবে, তবেই কিন্তু তোমার স্পিড আসবে। আদারওয়াইজ কিন্তু শুধু এই রুলসগুলো মুখস্থ করে মাথায় নিয়ে চলে গেলে কিন্তু কিচ্ছু হবে না। প্র্যাকটিস কিন্তু ইংলিশ লেখার বা বলার শেষ কথা, কেমন? তো চলো এবারে মেন ভিডিওটাতে যেটা নিয়ে আমাদের কথা সেটা নিয়েই বলি। হ্যাঁ, তো তার আগে আমি বলবো যে যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, আজকে যারা নতুন দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এসো আমরা মেন টপিকে ঢুকি। সেটা হচ্ছে আরেকটা, যে প্রেসি লেখার কি নিয়ম, হাউ টু রাইট আ প্রেসি। এটা পড়ার থেকে তোমরা যদি এটা জানো যে অ্যাকচুয়ালি প্রেসি জিনিসটা কি এবং কেনই বা লেখা হয়। আমার রাইটিং মানে কিন্তু এটা নয় যে আমাকে একটা টপিক দেওয়া হয়েছে আর সেটা নিয়ে আমাকে বেশ কিছু সেন্টেন্স ইংলিশে লিখতে হবে, সেটা নয় কিন্তু। তাহলে তো শুধু একটা এসেই দিয়ে দিতে পারতো, তাই না? কেন ডিফারেন্ট টাইপ অফ রাইটিং দেওয়া হচ্ছে, সেগুলোর কি কাজ সেটা তোমাদের জানতে হবে। সেটাই যদি জানো তাহলে কিন্তু তোমাদেরকে ডুজ আর ডোন্টস বা রুলস এগুলো জানা, তোমরা তখন নিজেরাই বুঝে যাবে যে তোমাদের কি করতে হবে আর কি করতে হবে না। আর একটা কথা কিন্তু বলে রাখছি তোমাদের, সেটা হচ্ছে রাইটিং স্কিল। এটা কিন্তু শুধুমাত্র এক্সামে পাশ করার জন্য নয়, ইংলিশের লেখাটা শুধুমাত্র এক্সাম পাশ করার, চাকরি পাওয়ার জন্য নয়, চাকরি পাওয়ার পরেও কিন্তু তোমরা যখন চাকরি জয়েন করবে তারপরেও কিন্তু বিভিন্ন সময় তোমাদের কিন্তু লিখতে হবে, বিভিন্ন লেটার তোমাদের লিখতে হবে, বিভিন্ন রিপোর্ট তোমাদের লিখতে হবে, তখন কিন্তু তোমাদের এই রাইটিং স্কিলের দক্ষতাটা কিন্তু কাজে লাগবে। তাই রাইটিংটাকে তোমাদের ইংলিশে কিন্তু শিখতেই হবে। তো চলো তাহলে আমরা বলি যে দেখি যে অ্যাকচুয়ালি প্রেসি জিনিসটা কি। লেখা তো আমি শিখবো, অবশ্যই শিখবো, জিনিসটা কি। তো প্রেসি দেখো, প্রেসি ইজ আ কনসাইজ, এখানে যে কথাগুলো ইম্পর্টেন্ট আমি একদম সেগুলোই তোমাদেরকে দিয়েছি। দেখো, প্রেসি ইজ আ কনসাইজ ক্লিয়ার স্টেটমেন্ট অফ দ্য সাবস্টেন্স অফ আ লঙ্গার প্যাসেজ। একটা বড় প্যাসেজের কনসাইজ, একটা বড় প্যাসেজের কিন্তু একদম কনসাইজ, এবং শুধু কনসাইজ কিন্তু না, ক্লিয়ার কনসাইজ সাবস্টেন্স স্টেটমেন্ট অফ আ লঙ্গার প্যাসেজ, সেটাই কিন্তু প্রেসি, কেমন? এবং আ প্রেসি মাস্ট বি অ্যাকিউরেট, ব্রিফ অ্যান্ড ক্লিয়ার। মাথায় এই তিনটে কথা ভালো করে রাখো। ইট মাস্ট বি অ্যাকিউরেট,
ইট মাস্ট বি ব্রিফ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট মাস্ট বি ক্লিয়ার। কোনোটার জন্য কোনোটার সাথে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। অ্যাকিউরেট করতে গিয়ে বড় করে ফেললাম, হবে না। ব্রিফ করতে গিয়ে মিনিংটাই হারিয়ে ফেললাম, হবে না কিন্তু। ইট মাস্ট বি অ্যাকিউরেট, ইট মাস্ট বি ব্রিফ অ্যান্ড ইট মাস্ট বি ক্লিয়ার। ওকে, তো এই হচ্ছে প্রেসি, যেটা কিনা আমরা একটা বড় কোনো প্যাসেজকে তার যে সেন্ট্রাল থিমটা সেটা যদি ছোট করে বলি, সেটা যেটা হয় সেটা হচ্ছে প্রেসি। এর সঙ্গে কিন্তু সামারিকে গোলালে চলবে না, কারণ সামারির ক্ষেত্রে যেটা হয় সেটা সামারি কিন্তু তুমি এর থেকে একটু বড়ও লিখতে পারো, ছোটও লিখতে পারো। সামারির ক্ষেত্রে যেটা হয় সেখানে কিন্তু ছোট ছোট পয়েন্ট মেনশন করে দিলেও চলে, কিন্তু এখানে তুমি পয়েন্টে বলতে পারবে না। সামারির ক্ষেত্রে মেন যে আইডিয়াগুলো সেগুলো পয়েন্ট আকারে বলে দিলেও দেওয়া যায়, কিন্তু প্রেসিতে সেভাবে বলা যায় না। প্রেসিতে কিন্তু তোমাকে প্যারাগ্রাফেই লিখতে হবে, কেমন? আর নেক্সট সেন্টেন্সে এসো, প্রেসি ইজ ইন দ্য প্রেসি ইজ ইন দ্য প্রেসি রাইটার্স ওন ওয়ার্ডস। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে শুধুমাত্র ছোট করার জন্য আমি ওই সেন্টেন্সটাকে ওই প্যাসেজ থেকে কিছু বাক্য বাদ দিয়ে ছোট্ট করে লিখে দিলাম, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু নিজের রাইটিংয়ে লিখতে হবে, নিজের ওয়ার্ডে লিখতে হবে। ওখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু তোমার নিজের ওয়ার্ডে বলতে হবে। আর কি, 1/3 অফ দ্য অরিজিনাল। এটা একদম বেসিক জায়গা, যেখানেই প্রেসি থাকে সেখানেই তোমরা জানো যে প্রেসি কিন্তু মেন যে প্যাসেজটা তোমাদের দেওয়া থাকবে তার 1/3 লিখতে হবে। হ্যাঁ, তো প্রথমেই তোমাদের ওই প্যাসেজে কটা শব্দ বলে দেওয়া থাকলে তো ভালো, না হলে কাউন্ট করবে এবং তার 1/3 একটা লাইনে যতগুলো আছে শব্দ কাউন্ট করে নেবে, আর মোট কতগুলো লাইন আছে কাউন্ট করে নেবে। ওটা ইন্টু করলে এভারেজ চলে আসবে। প্লাস মাইনাস হতেই পারে, কোনো প্রবলেম নেই। প্লাস মাইনাস 5 ওয়ার্ডস 10 ওয়ার্ডস হতেই পারে, কোনো অসুবিধা নেই। তার 1/3 ওয়ার্ডে কিন্তু লিখতে হবে। তাহলে মেন জায়গা এটা হচ্ছে যে অ্যাকিউরেট, ব্রিফ অ্যান্ড ক্লিয়ার। এটা হচ্ছে তোমাদের নিজের শব্দে লিখতে হবে। ইট মাস্ট বি ইন ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড 1/3 অফ দ্য অরিজিনাল। এটা হচ্ছে প্রেসির মেন ব্যাপার। তো এটা যখনই তোমার মাথায় চলে আসবে তখনই কিন্তু তুমি বুঝে যাবে যে তোমাকে কি বাদ দিতে হবে আর কি বাদ দিতে হবে না, কেমন? তো নেক্সট দেখো, আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ওয়াই উই নিড আ প্রেসি। আমরা কেন প্রেসি শিখছি? এত রাইটিংয়ের মধ্যে প্রেসি কেন শিখছি? প্রেসি আমাদের কি কাজে লাগে? হ্যাঁ, কখন ইউজ করবো এই রাইটিংটাকে? শিখলে তো হলো না, শেখাটাকে তো ব্যবহার করতে হবে। তো কখন এটাকে আমরা ব্যবহার করি? অ্যাকচুয়ালি দেখবে এখনকার দিনে নাওয়াডেজ কিন্তু মানুষরা ভীষণ ব্যস্ত, তো সবসময় কিন্তু সমস্ত ঘটনা ইন ডিটেলে শোনার বা পড়ার কিন্তু সময় হয় না। সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু একটা ব্রিফ নিই যে তুমি ওই জায়গায় গেছিলে, ওই মিটিংটা আমি আমার কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠালাম একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য, সেই মিটিংটা পুরো ডিটেল আমার শোনার সময় নেই। আমি ইন ব্রিফ শুনতে চাই যে মিটিংয়ে কি হলো, তো তোমাকে সেটা লিখে জমা দিতে হলো। বা একটা লং কোনো প্যাসেজ তোমার পড়ার সময় নেই, তুমি তার প্রেসিটুকু যদি কেউ তোমাকে বলে দিল বা তুমি পড়ে নিলে, তাহলে ওই জিনিসটা তোমার মাথায় চলে এলো। তো সেই কারণে কিন্তু প্রেসিটাকে আমরা ইউজ করি। হ্যাঁ, তো সেজন্য আমি বলা হয়েছে যে প্রেসিটাকে কিন্তু ব্রিফ হতে হবে এবং ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, এমনভাবে লিখতে হবে যে যে জানে লং প্যাসেজটা, যে পড়েছে সে তো বুঝতে পারবেই প্রেসিটা পড়ে। যে জানেই না, যার কোনো আইডিয়াই নেই যে মেন প্যাসেজে কি ছিল, সেও যেন তোমার লেখাটা পড়ে বুঝতে পারে যে ওখানে কি কি ছিল। ওকে, তো এই গেল ওয়াই উই নিড আ প্রেসি। নেক্সট এসো হাউ টু রাইট আ প্রেসি। প্রেসি কিভাবে লিখতে হয় তোমরা এটা সবাই জানো, সব বইতে দেওয়া থাকে। আমিও সেই একই কথাই আবারও বলছি যাতে তোমাদের মাথায় একদম সেট হয়ে যায়। স্টেপ বাই স্টেপ এই প্রেসি লেখাটাকে তোমরা কিভাবে এগোবে। এটা কিন্তু ইনিশিয়ালি যখন তোমরা প্রথম শিখছো দেখবে তখন এই স্টেপগুলো লাগবে। এর পরের দিকে যখন তোমরা প্রচুর প্র্যাকটিস করবে না, তখন তোমাদের এতগুলো স্টেপ লাগবে না, তখন তোমরা এমনি 2-3টে স্টেপ অমিট করে যেতে পারবে। তো ফার্স্ট তোমাদের যেটা করতে হবে যে রিড দ্য প্যাসেজ থারলি। হ্যাঁ, প্যাসেজটাকে ভীষণভাবে থারলি খুঁটিয়ে কিন্তু প্যাসেজটাকে পড়তে হবে এবং কি করতে হবে, ট্রাই টু গেট আ জেনারেল আইডিয়া অফ দ্য থিম অফ দ্য প্যাসেজ। কি আইডিয়া কনভে করছে, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ, এটাকে তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো একবার পড়বে দেখবে বুঝতে পারবে না, আবার একবার পড়ো। রিড দ্য প্যাসেজ অ্যাগেন, ইফ নেসেসারি রিড দ্য, যদি তাতেও না হয় আবারও একবার পড়ো, কেমন? তো 2-3বার, প্রথম ইনিশিয়ালি তোমরা 4-5বার, ইনিশিয়ালি তোমরা কিন্তু টাইম লিমিট নেবে না। তোমরা চেষ্টা করবে যতক্ষণ লাগুক প্রেসিটা যেন আমার
তোমার ঠিকঠাক হয়। নেক্সট টার্গেট হবে তোমাদের ওই সময়টাকে কমিয়ে নিয়ে আসা, কিভাবে তোমাদের 3বার না 4বার না দেখবে 2বার পরেই মাথায় চলে আসছে সে জায়গাটা অ্যাচিভ করা। কেমন? তো আমি এগুলো বলছি একদম যারা লেখা শুরু করছো তাদের স্টেজগুলো কি কি হবে। তাহলে আবারও পড়ো, বারবার পড়ে চেষ্টা করো যে সেন্ট্রাল থিমটা কি সেটাকে বোঝার, কেমন, কম্প্রিহেন্ড করার। এবার নেক্সট এসো যে লাস্ট যখন তুমি বুঝে গেছো, ফাইনাল রিডিং দিচ্ছ, তখন কি করবে যে আন্ডারলাইন অর হাইলাইট অল দ্য ইম্পর্টেন্ট আইডিয়াস। তুমি কি করবে যেগুলো তোমার ইম্পর্টেন্ট বলে, মানে একটা দেখবে যখনই তুমি একটা প্যাসেজ পাবে, দেখবে একটা সেন্ট্রাল আইডিয়া আছে, একটা মেইন কথা বলা আছে, এবং সেটাকে বোঝানোর জন্য আরো অনেক আননেসেসারি ডিটেলস এক্সাম্পলস ওখানে বলা আছে। তো তোমাকে তার মধ্যে থেকে মেইন যে কি সেন্টেন্সগুলো সেইগুলোকে খুঁজে বের করে সেগুলো কি করো, আন্ডারলাইন করে দাও, অথবা কি করো, ব্র্যাকেট দিয়ে দাও। কেমন? তো এবার তুমি প্রথমে বুঝে নিয়েছো জিনিসটা কি, তারপরে যখন পড়ছো তখন কি করছো, তুমি ওই লাইনগুলো কিন্তু আন্ডারলাইন করছো, কেমন, ইম্পর্টেন্ট লাইনগুলো। এরপর কি করবে তুমি, এরপরের বার যখন তুমি পড়বে, তুমি না শুধু ওই যে লাইনগুলো তুমি আন্ডারলাইন করেছো শুধু সেটাই পড়বে, বাকি পোর্শনটা কিন্তু আর পড়বে না। এইটুকুনি পড়ার পরে তুমি কি করবে, ওটা থেকে একটা টাইটেল তোমাকে কিন্তু ভাবতে হবে, হ্যাঁ, এবং সেই টাইটেলটা যেন ওটাকে তোমার যে থিমে যেটা বলা আছে সেটাকে কিন্তু সাম আপ করতে পারে। রাইট ডাউন আ টাইটেল হুইচ সামস আপ দ্য থিম অফ দ্য প্যাসেজ। টাইটেলটা যেন হিন্টস দেয় যে তোমার লেখাটায় কি নিয়ে লেখা আছে। তো এরকম একটা টাইটেলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওটাও কিন্তু প্রচণ্ড ইমপ্রেশন ক্যারি করে। তো টাইটেলটা একটা ঠিকঠাক টাইটেল তোমাদের দিতে হবে, কেমন? তো টাইটেল দিলে, টাইটেল দেওয়ার পরে কি করবে যে sum up the passage in the form of points, use your own language as far as possible। তো এবারে কি করবে যে প্যাসেজটাকে তুমি ওই যে লাইনগুলো আন্ডারলাইন করেছো ওগুলোকে একটা পয়েন্ট পয়েন্ট করে লেখো এবং নিজের ভাষায় লেখো। ওখানে যে শব্দে লেখা আছে সেই শব্দে, হ্যাঁ কিছু শব্দ তুমি রিপিট করতেই পারো, কিছু শব্দ এমন থাকবে যেগুলোকে যে সবগুলোই একেবারে বদলে ফেলতে হবে, কিন্তু তোমার টার্গেট হবে কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্সটাকে বদলে দাও, ঠিক আছে? দিয়ে তুমি নিজের মতন করে ওই যে লাইনগুলো তুমি আন্ডারলাইন করেছো সেটা পয়েন্ট আকারে তুমি লেখো, কেমন? এটার পরে যেটা করবে, রিড দ্য প্যাসেজ अगेन, compare your points with the passage to ensure that no important points have been overlooked or nothing insignificant or superfluous has been included। তো আবারও তোমাকে কি করতে হবে, প্যাসেজটা একবার যখন তোমার একবার লেখা হয়ে গেছে, তুমি কিন্তু মেন ড্রাফটে লেখোনি বাট পয়েন্ট আউট করে নিয়েছো, তখন আরেকবার পড়ো, তখন কি খেয়াল করবে যে কিছু কি তুমি বাদ দিয়ে ফেললে, ইম্পর্টেন্ট জায়গা কিছু বাদ পড়ে গেছে সেটা লক্ষ্য করবে। অ্যাট দ্য সেম টাইম এটাও লক্ষ্য করবে যে কোনো কিছুকে তুমি আনইম্পর্টেন্ট জিনিস অ্যাড করে ফেলেছো যেটা কিনা বাদ দিতে হবে, যেটা তোমার প্রথমবারে হয়তো মনে হয়েছিল যে জিনিসটা ইম্পর্টেন্ট, পরে মনে হচ্ছে এটাকে বাদ দিলেও দেওয়া যায়, তাহলে সেই কাজটা তুমি করে ফেলো এইবার, কেমন? নেক্সট যেটা করবে সেটা হচ্ছে ইউজিং ইয়োর পয়েন্টস রাইট ডাউন দ্য সাম আপ অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য প্যাসেজ। এবার তোমার পয়েন্টগুলোকে দিয়ে তুমি একটা সাম আপ প্যাসেজ সাবস্টেন্স বানিয়ে ফেলো, হ্যাঁ, সেটা যেন ওয়েল কানেক্টেড হয় এবং রিডেবল, আগেই বলেছি যেন অ্যাকিউরেট হয়, যেন ক্লিয়ার হয়, যেন ওয়েল কানেক্টেড হয়, কেমন? তো এইভাবে তোমার প্যাসেজটা রেডি হয়ে গেল। এবার কি করবে, এবার নেক্সট কাজ হচ্ছে শব্দগুলো কাউন্ট করো, কাউন্ট করে দেখো যে কিছু শব্দ বেড়ে গেছে কিনা বা কম আছে কিনা। তো এর জন্য তোমার যা কিছু চেঞ্জেস করতে হবে, কিছু শব্দ যদি অ্যাড করতে হয়, কিছু যদি বাদ দিতে হয়, সেগুলো তুমি করো। এবার কি করবে, এবার বলছে রিভিউ অ্যান্ড রিফ্রেজ ইউর রাফ ড্রাফট wherever desirable। হ্যাঁ, যেখানে যেখানে যা কিছু চেঞ্জ মনে হচ্ছে, যা কিছু করার মনে হচ্ছে সেটা করো, এবং আরেকবারও ভালো করে টাইটেল থেকে পুরো প্যাসেজটা পড়ো, মেন প্যাসেজটা পড়ো, কনসিডার করো যে ঠিক হলো কি হলো না, চেঞ্জ করলে করো, না হলে মেন লেখো। কিন্তু আমি আবারও বলছি, এই যে এতগুলো স্টেপ বললাম, এটা কিন্তু একদম ইনিশিয়াল স্টেপ, যখন তুমি লেখা শুরু করছো, শিখছো। পরীক্ষার হলে এত কিছু করার তুমি সময় পাবে না, আর তার জন্য যেটা তোমায় করতে হবে, যাতে তুমি খুব কম সময়ের মধ্যে একদম পারফেক্ট অ্যাকিউরেট প্রেসে লিখতে পারো, তার জন্য যেটা করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি আগেও বলেছি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, দের ইজ নো শর্টকাট, কেমন? প্র্যাকটিস করতেই হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো এসো,
রুলস ফর রাইটিং আ গুড প্রেসি। এবারে তো আমি এগুলো বলেছিলাম স্টেপস, এবার কিছু বেসিক রুল বলছি যেগুলো প্রেসি লেখার সময় তোমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 কি, ডিটারমাইন দ্য থিম অফ দ্য প্যাসেজ ভেরি কেয়ারফুলি। হ্যাঁ, সবার প্রথম যেটা তোমার কাজ, যেটা বারবার প্রেসির কাজই হচ্ছে কিন্তু একটা লং প্যাসেজের থিমটাকে কনভে করা, থিমটাকে এক্সট্র্যাক্ট করে আনা। কেমন? তো সেটার জন্য তোমাদের কি আগে থিমটাকে বুঝতে হবে। তো ফার্স্ট কাজ তোমাদের এটাই যে যেন তোমরা থিমটাকে বুঝতে পারো কেয়ারফুলি, সেভাবেই পড়ো। নেক্সট হচ্ছে প্রেসি ইজ নট দ্য রিপ্রোডাকশন অফ ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। প্রেসি কিন্তু শুধুমাত্র যে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলোকে খুঁজে বের করে লিখে দিলাম তা কিন্তু নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট সেন্টেন্সের রিপ্রোডাকশন না, it must be in your own words, it must be creative in the sense ওখানে যেটা বলা আছে সেটাই বলবে। কিন্তু ক্রিয়েটিভ মানে এটা নয় যে তুমি আমার নিজের মনের মতন করে নিজের কিছু অবজারভেশনস দিয়ে দিলে, সেটা কিন্তু নয়, বাট ওই আইডিয়াগুলোকে নিজের ভাষায় লিখবে এবং কি ইম্পর্টেন্ট সেন্টেন্স না, ইম্পর্টেন্ট আইডিয়াগুলোকে, সেন্টেন্সটা ইম্পর্টেন্ট না, আইডিয়াটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আইডিয়াটাকে লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। Brevity is good but not at the cost of clarity. Brevity, yes, it is the key word of প্রেসি। প্রেসি মানেই কিন্তু আমরা জানি যে এটাকে আমাকে ছোট করে লিখতে হবে, অবশ্যই এটা কি ফিচার, বাট নট অ্যাট দ্য কস্ট অফ ক্ল্যারিটি। মানে ছোট করতে গিয়ে তুমি জিনিসটা ক্লিয়ার করে বোঝাতেই পারলে না, থিমটাই ক্লিয়ার হলো না, আইডিয়াটাই ক্লিয়ার হলো না, তাহলে কিন্তু গুড স্কোর কিন্তু প্রেসিতে তুমি পাবে না। ব্রেভিটি তোমাকে ছোট এবং যথার্থ ক্লিয়ার কনসেপ্ট দিতে হবে, তবেই কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে প্রেসিতে। কেমন? এবারে এসো, ইয়ার প্রেসি ought to be intelligible even to a person, যেটা আমি আগে বলেছি, it must be intelligible even to a person who has not read the original passage। হ্যাঁ, মানে অরিজিনাল প্যাসেজটা যে পড়েছে সে তো বুঝতে পারবেই, যে পড়েনি সেও যেন তোমার প্রেসিটা পড়ে বুঝতে পারে যে অরিজিনাল প্যাসেজে অ্যাকচুয়ালি কি বলা আছে। ইট মাস্ট বি দ্যাট টাইপ অফ ইন্টেলিজিবল, টু দ্যাট এক্সটেন্ট ইট শুড বি ইন্টেলিজিবল। কেমন? তো এই হচ্ছে নাম্বার 4। নাম্বার 5, ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। এটা তো বারবার বলছে নিজের ভাষা ব্যবহার করো, নিজের ভাষা ব্যবহার করো, তো এখানেও সেই একটাই কথা যে ইউজ ইউর ওন ল্যাঙ্গুয়েজ, ওন কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস। হ্যাঁ, অ্যান্ড কিছু কিছু শব্দ তোমরা রিপিট করতে পারো, আমি আগে বলেছি কিছু শব্দ একই হতে পারে, কোনো প্রবলেম নেই, মেনলি কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করো। হ্যাঁ, আর যেগুলো তো যে শব্দগুলো বদলাতে পারবে সেগুলো বদলাবে। নেক্সট আছে প্রেসি ইজ অলওয়েজ রিটেন ইন দ্য থার্ড পারসন। এখানে কোনো ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসনে তোমার প্যাসেজে যাই থাক না কেন, তুমি কিন্তু থার্ড পারসনেই লিখবে। নেক্সট হচ্ছে অবজার্ভ প্রপোর্শন। কি মিনিং এই পয়েন্টার? প্রপোর্শন মিনস যে আইডিয়াটা যেমন ইম্পর্টেন্সে লেখা আছে, যেভাবে লেখা আছে সেভাবেই কিন্তু লিখবে। হ্যাঁ, মানে ওখানে যে পোর্শনে যতটুকু ইম্পর্টেন্স দিয়ে যতগুলো বাক্য ব্যবহার করে লেখা আছে সেই প্রপোর্শন ওয়াইজ তুমি কিন্তু আইডিয়াগুলোকে দিয়ে যাবে একইভাবে। কোনোটা একটু টাচ হয়তো ওখানে খুব ভালো করে বলা আছে, তুমি একটু টাচ দিয়ে চলে গেলে, তেমনটা যেন না হয়, ঠিক প্রপোর্শন অর্ডারটা মেনটেন করবে। আর নো কমেন্ট প্লিজ, নো কমেন্টস প্লিজ মানে হচ্ছে নিজের কোনো কমেন্ট দেবে না, নিজের কোনো অবজারভেশন দেবে না, ওখানে যেটা বলা আছে সেটাকে নিজের মতন করে নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলবে, কিন্তু নিজের কোনো অবজারভেশন দিতে যাবে না। কেমন? আর রিডিউস দ্য প্যাসেজ টু ইটস 1/3। এটা আগেই বলেছি, প্যাসেজটাকে 1/3-এ রিডিউস করতে হবে, ছোট করতে হবে। 1/3 শব্দ ব্যবহার করে কিন্তু মেন বাক্যে যতগুলো শব্দ থাকবে তার 1/3 ব্যবহার করে কিন্তু তোমাকে প্যাসেজটা লিখতে হবে। হলো? আচ্ছা, এইবারে 5 ইম্পর্টেন্ট হিন্টস ফর অ্যাচিভিং ব্রেভিটি। এই যে আমি বারবার বলছি যে প্রেসি মানে ছোট করে লেখা, 1/3-এ লেখা। হ্যাঁ, ব্রিফ অ্যান্ড ক্লিয়ার। এই যে ব্রেভিটি কি করে ছোট করবে তোমরা? এতক্ষণ তো আমি শুধু স্টেপ বলে গেলাম, এটার পর এটা করো, ওটার পর এইভাবে এটা ছোট করো,
এটা করবে ওটা করবে না, তাহলে ছোটটা করবে কি করে, ছোটটা করার জন্য কি ইউজ করবে। তুমি আইডিয়া বুঝে গেছো, থিম বুঝে গেছো, সব বুঝে গেছো, এইবারে কিভাবে জিনিসটাকে ছোট করবে। তো আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস বলে দিচ্ছি যেগুলো তোমাদের ওই বাক্য মানে শব্দগুলোকে মানে বাক্যগুলোকে ছোট করতে কাজে লাগবে। খুব ছোট ছোট কিছু টিপস। নাম্বার 1 দেখো, ট্রাই টু রিপ্লেস ক্লজেস বাই ফ্রেজেস অ্যান্ড ফ্রেজেস বাই ওয়ার্ডস। কি করছো, ক্লজ যেগুলো আছে সেই ক্লজগুলোকে ছোট ফ্রেজ বানিয়ে দাও, আর ফ্রেজ যেগুলো আছে সেগুলোকে ট্রাই করো ওয়ার্ডে কনভার্ট করে দিতে, তাহলেই দেখবে বেশ কিছু করে শব্দ, 4-5টা করে শব্দ কিন্তু পার সেন্টেন্স কমে যাবে। যখনই ক্লজকে ফ্রেজ বানাবে 2-3টে শব্দ কমে যাবে, ফ্রেজকে ওয়ার্ড বানালেও 2-3টে শব্দ কিন্তু কমেই আসবে। কেমন? তো ট্রাই টু রিপ্লেস ক্লজ বাই ফ্রেজ অ্যান্ড ফ্রেজ বাই ওয়ার্ডস। কিছু এক্সাম্পল আমি দিয়েছি দেখো, যেগুলো দিয়ে শুধু মুখে বলে হয়তো তোমরা বুঝতে পারবে না, সেজন্য আমি কিছু এক্সাম্পল দিয়েছি। দেখো ফার্স্ট দেখো এখানে নট দিস বাট দিস, মানে এটা করো না এটা করো। হ্যাঁ, টু আ কনসিডারেবল ডিগ্রি, টু আ কনসিডারেবল ডিগ্রি, সরি তো টু আ কনসিডারেবল ডিগ্রি এটাকে আমরা কিভাবে লিখছি, কনসিডারেবলি। দেখো এতগুলো ছিল, টু কনসিডারেবল ডিগ্রি 4টে শব্দ, সেখান থেকে কিন্তু আমি একটা শব্দতে শুধু কনসিডারেবলি বললাম, হয়ে গেল। গেভ আ এক্সপ্রেশন, এক্সপ্রেসড, একটা শব্দ কমে গেল। অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ আ পার্মানেন্ট নেচার, দেখো আ পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট, হয়ে গেল। 2-3টে শব্দ করে কমেই যাচ্ছে। কেমন? তো এবারে বুদ্ধি করে করে কিন্তু ফ্রেজগুলোকে তোমায় ওয়ার্ডে কনভার্ট করতে হবে, এবং ক্লজগুলোকে কিন্তু ফ্রেজে কনভার্ট যদি করো তাহলে বেশ কিছু শব্দ কিন্তু তোমার কমে আসবে। নেক্সট হচ্ছে মেক ইউজ অফ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো তোমরা শিখছো, তো এবার সেটাকে ব্যবহার করো। কেমন? তো যেখানে যেখানে প্রয়োজন অযথা 2-3টে শব্দ না ব্যবহার করে ওয়ান ওয়ার্ডে ওটাকে কিন্তু কনভার্ট করে দাও। দেখো কিছু এক্সাম্পল। দ্য সেক্রেটারিজ প্রপোজাল ওয়াজ অ্যাডপ্টেড উইথ দ্য ফুল এগ্রিমেন্ট অফ অল দ্য মেম্বার্স। এই এত বড় কথাটাকে কিন্তু দ্য সেক্রেটারিজ প্রপোজাল ওয়াজ অ্যাডপ্টেড ইউনানিমাসলি বলে দিলেই হয়ে গেল। তাহলে এই ইউনানিমাসলি শব্দটা কিন্তু আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করে লিখলাম। আবার নেক্সট দেখো, দ্য ফার্ম ডিসাইডেড টু ওয়ার্ক ইন অ্যাসোসিয়েশন উইথ ইচ আদার টু প্রডিউস মেজর লাইফ সেভিং ড্রাগস। সেটাকে কিভাবে বলছি দেখো, দ্য ফার্ম ডিসাইডেড টু কোলাবোরেট টু প্রডিউস মেজর লাইফ সেভিং ড্রাগস। কোলাবোরেট শব্দটা কিন্তু আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে করলাম। কেমন? তাতে করে কিন্তু আমার বেশ কিছু শব্দ কমে গেল। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি তোমরা যাও তাহলে দেখবে শব্দগুলো কিন্তু তোমাদের কমে কমে আসবে। আরেকটা কি পদ্ধতি হতে পারে, আরেকটা হচ্ছে অ্যাভয়েড অল নেসেসারি রিপিটিশনস। যত কিছু দেখবে ওখানে প্রেসিতে দেখবে একটা আইডিয়াকে বোঝানোর জন্য অনেক এক্সাম্পল, যেমন এইটাই তোমরা পড়ো, ইট ওয়াজ ডিসাইডেড টু অ্যালাউ অনলি আওয়ার ওন এক্সিকিউটিভস টু participate in the seminar and not to invite any external participants. তো এই যে কথাটা, it was decided to allow only our own executives to participate in the seminar, সেম কথাটাই আমি আবার পরে বলছি, not to invite any external participant। আরে বাবা ওটাই তো প্রথমে বললাম, তাহলে এই পোর্শনটা আমার বাদ দিলে হয়ে গেল, বারবার একই কথা রিপিট করার দরকার নেই। এটা আননেসেসারি রিপিটিশন, যেটাকে কিন্তু তোমরা অমিট করতে পারো। নেক্সট দেখো, these commercial banks close their public dealings at 2 p.m. and customers are not entertained after that. Customers are not entertained after that. এই কথাটা আমি প্রথমে যেটা বললাম যে 2 p.m. অবধি কাজ করে, তার মানেই তো তারপর আর কাস্টমারদের এন্টারটেইন করা হয় না, তাহলে এটা আমার আননেসেসারি ডিটেল এবং এটাকে কিন্তু আমি অমিট করতে পারি। তো এইভাবে তোমাদের কিন্তু যে এক্সট্রা কিছু এক্সাম্পলস থাকবে, আননেসেসারি সেন্টেন্সেস থাকবে, ওয়ার্ডস থাকবে, সেগুলোকে কিন্তু তোমাদেরকে বাদ দিতে হবে। হ্যাঁ, এবারে দেখো লিঙ্কিং ভেরিয়াস সেন্টেন্সেস ইজ ভেরি ইউজফুল। কি করবে, যত ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সগুলো আছে ওদেরকে যদি লিঙ্ক করে দিতে পারো, লিঙ্ক করে দিয়ে কিন্তু বেশ কিছু শব্দ তোমরা কমে, কারণ প্রতিটা বাক্য যদি আলাদা আলাদা করে লেখো তাহলে প্রত্যেকবার তোমাকে আলাদা করে সাবজেক্ট নিতে হবে, আলাদা করে ভার্ব নিতে হবে এবং এক্সট্রা পোর্শনগুলো নিতে হবে। কিন্তু ওদেরকে যদি তুমি জয়েন করে দাও সেই ক্ষেত্রে কিন্তু অতগুলো শব্দ আর ব্যবহার করতে লাগবে না। যেমন এখানে দেখো, উই আর সেন্ডিং আ নিউ গার্ডেন ফার্টিলাইজার ইনটু দ্য মার্কেট, ইট ইজ
It is in the form of a pink powder. Its color is pink. You can dust it. আমি আরেকবার বলছি, we are sending a new garden fertilizer into the market. It is in the form of a fine powder. Its color is pink. You can dust it on the plants, or you can dissolve it in the water and spray. তো এবার নেক্সট দেখো এটাকে আমি কিভাবে ছোট করলাম। আমার নিউ গার্ডেন ফার্টিলাইজার আ ফাইন পিঙ্ক কালার্ড পাউডার, যেখানে তুমি বলছিলে ইটস কালার ইজ পিঙ্ক, সেটাকে কিন্তু তুমি আ ফাইন পিঙ্ক কালার্ড পাউডার বলে দিলে। ক্যান বি ডাস্টেড অন দ্য প্ল্যান্টস অর ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড স্প্রেড। ইউ ক্যান ডাস্ট ইট অন দ্য প্ল্যান্টস অর ইউ ক্যান, এই যে বারবার ইউ ক্যান না বলে আমি কিন্তু সবটা একবারে জুড়ে কিন্তু বলে দিতে পারলাম। তাতে করে কিন্তু তোমরা গুনে দেখবে যে কিছু শব্দ কিন্তু কমে গেল। তাহলে আমরা যদি বিভিন্ন বাক্যগুলোকে লিঙ্ক করে দিই তাহলেও কিন্তু আমাদের বেশ কিছু শব্দ কমে আসবে। নেক্সট এসো, while writing a précis, examples, comparisons, contrast, digressions and mere details are omitted. এটা নিয়ে তো বারবারই বলা হচ্ছে যে যত রকমের কম্প্যারিজন থাকবে, কন্ট্রাস্ট থাকবে, এক্সাম্পল থাকবে, মানে ওই সেন্ট্রাল থিমকে বোঝানোর জন্য যা কিছু আননেসেসারি বলবো না, লেখার জন্য বোঝানোর জন্য যা কিছু এক্সাম্পল ব্যবহার করা হয়েছে বা কম্প্যারিজন কন্ট্রাস্ট ব্যবহার করা হচ্ছে, মেন যে যখন তুমি প্রেসিটা লিখছো তখন আর সেগুলোকে বলার দরকার নেই, শুধু সেন্ট্রাল জায়গাটা বললেই কিন্তু হয়ে যাবে। তুমি যদি সেন্টেন্সটা পড়ো, দেখো তোমরা যদি পড়ো যে we can learn a good deal about people from the way they speak, তাহলে এটা হচ্ছে আমার মেন কথা, যে আমরা কিন্তু মানুষ যেভাবে কথা বলে তার থেকে কিন্তু আমরা তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। their dispositions and moods inevitably betray themselves in their speech and gesture। তো বলছে যে অনেক সময় কিন্তু ভীষণভাবে ওদের যে ডিসপোজিশন এবং মুড, মানে যে মুডটা সেটা কিন্তু মানে জেস্টার বা স্পিচকে কিন্তু অনেক সময় বিট্রে করে। ওয়ান ম্যান স্পিক্স ফ্রম দ্য লিপস আউটওয়ার্ডস, দ্য রেস্ট অফ হিজ ফেস, হিজ বডি, হিজ লিম্বস আর স্ট্যাটিক। Another makes so much use of gesture and facial change that you feel you are attending an opera। বলছে দেখো প্রথমে যে কথাটা বললো যে আমরা কিন্তু একটা মানুষ কিভাবে কথা বলছে সেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, তারপরে সেন্টেন্সটাও কিন্তু একটা আইডিয়া কনভে করছে যে অনেক সময় কিন্তু their disposition and moods inevitably betray themselves in their speech and gesture। অনেক সময় কথা এবং তাদের যে কাজ বা তাদের অ্যাকচুয়াল যে মুড সেটা কিন্তু বিট্রে করে। নেক্সট যে পোর্শনগুলো বলেছে দেখো, ওয়ান ম্যান ক্যান স্পিক ফ্রম দ্য লিপস আউটওয়ার্ডস, বা বাকি যা কিছু বলেছে সেটা কিন্তু ওই যে আইডিয়া, সেই আইডিয়াটাকে বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছে। কেমন? তাহলে এই পোর্শনটা কিন্তু আমরা অমিট করতে পারি। তো এইভাবে যে আমি ছোট ছোট কিছু ট্রিক্স তোমাদের বললাম যে কিভাবে তোমরা কিন্তু একটা প্যাসেজকে ছোট করতে পারো। তো এটাই হচ্ছে ইন শর্ট প্রেসিকে শর্ট করার ফর্মুলা আর কি, যে প্রেসি অ্যাকচুয়ালি কি, কেন আমরা ইউজ করি, প্রেসি লেখার জন্য আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ এগোবো, তার জন্য কি রুল ফলো করব, এবং ফাইনালি ছোট করার জন্য আমি কি পদ্ধতি নিতে পারি। হ্যাঁ, এবার আমি বলছি এগুলো সবটাই বোঝানো, এটা পুরোটাই ডিপেন্ড করছে যত ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, এই কথাগুলো মাথায় তো থাকবে, লেখার সময় এক্সাম হলে দেখবে এসব মাথায় আর কিছু কাজ করছে না, তখন কিন্তু তোমার এই প্র্যাকটিসটাই বড় কথা। এবং অন দ্য স্পট যে এই 5টা ট্রিকই তোমাকে অ্যাপ্লাই করতে হবে এছাড়া আর কিছু না, সেটা নয় কিন্তু, সেটা হচ্ছে অন দ্য স্পট তোমার ডিসিশন। যখন তুমি প্রেসিটা প্যাসেজটা হাতে পাচ্ছ সেটাকে কিভাবে ছোট করবে সেটা কিন্তু তোমার প্র্যাকটিসের দ্বারাই তুমি স্কিলটাকে অ্যাচিভ করতে পারবে। এগুলো তো অবশ্যই অ্যাপ্লাই করবে, ছোট ছোট ট্রিক্স তোমাদের বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। এরপরেও কিন্তু যখন প্রেসিটা হাতে পাবে তখন কিন্তু তোমাদের নিজস্ব যেটা বলে কি উপস্থিত বুদ্ধি সেটাকে কাজে লাগিয়ে, তোমাদের স্টক অফ ওয়ার্ড কাজে লাগিয়ে কিন্তু জিনিসটাকে বানাতে হবে। ওকে, তো এটাই গেল যে একটা প্রেসিকে আমরা কিভাবে লিখতে পারি। তো আজকে এটুকুনি থাকলো, ভিডিওটা অনেকটা হয়তো লেন্দি হয়ে গেল, তোমাদের বোরিং লাগছে কিনা জানি না। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। আজকের জন্য এটুকুনি।